নমস্কার বন্ধুরা, আজ আমি যাকে নিয়ে গল্পটি বলবো সে হলো আমার মায়ের ছোট পিসি। নাম তার কুসুম। এখন বুঝতে পারছি মানুষটা কত যন্ত্রণা আর কত কষ্টের মধ্যে দিয়ে বেঁচেছিল। মা দিদিমার মুখে শুনেছি 8-9 বছর বয়সে কুসুম দিদার বিয়ে হয়েছিল। সেখানে সন্ধে দিতে গিয়ে কাপড়ে আগুন ধরে গিয়ে তার এই পরিণতি হয়। তখনকার দিনে এত ডাক্তার বুদ্ধি ছিল না যে ডাকলেই পাওয়া যাবে, আর থাকলেও অত কেউ গ্রাহ্য করতো না। বাড়ির বউ পুড়ে গেছে গেছে, তাতে যদি মরে যায় তো ক্ষতি কী? পরে না হয় আর একটা বিয়ে করে নেবে। তখন তো একটা লোক অনেকগুলো করে বিয়ে করত। বড় বউ, মেজ বউ, সেজ বউ, ছোট বউ, এরকম। বাড়ির বউদের কিছু হলে কোনো রকম যত্ন আত্তি করতো না। বিনা চিকিৎসায় যে কদিন বাঁচত তারপর মারা যেত। এইভাবে অবহেলা আর অনাদরে মেয়েদের জীবন কাটত। কুসুম দিদা যখন পুড়ে যায়, তারপর থেকে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। কদিন বাদে কুসুম দিদার বর আর একটা বিয়ে করে নেয়। সেই যে বাপের বাড়ি এলো, আর যতদিন বেঁচে ছিল মরার মুহূর্ত পর্যন্ত কোনো দিন শ্বশুরবাড়ির লোকেরা তার খোঁজ নেয়নি। এমনকি একটিবারের জন্য চোখের দেখা তাকে দেখতে আসেনি। এই তো জীবন। আমি কুসুম দিদাকে পোড়া দিদা বলে ডাকতাম। ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম, পোড়া দিদিমা আমাকে খুব ভালোবাসতো, আদর করতো, কোলে নিতে চাইতো। ভাত খেত যখন, তখন আমাকেও ভাত খাওয়াতে চাইতো বা কোলে নিতে চাইতো। কোনো খাওয়ার সময় আমাকে দিতে চাইতো, কিন্তু আমি কিছুতেই পোড়া দিদিমার কাছে যেতাম না এবং কিছু নিতেও চাইতাম না। আসলে আমার ভয় করতো। কঙ্কালের মতো চেহারা, না আছে মাথায় চুল, চোখ নেই, আইব্রু নেই, নাক নেই, ঠোঁট নেই, দাঁত নেই, কিছুই নেই। মাথাটা একটা পোড়া খুলি, চোখের জায়গায় আছে শুধু দুটি গর্ত, না আছে চোখের পাতা, না আছে চোখের মণি। নাকের জায়গায় আছে দুটি ফুটো, ওখান থেকেই শ্বাস প্রশ্বাস নেয়। ঠোঁট নেই, দাঁত নেই, গোলাকার একটা জায়গা, ওটাই মুখ গহ্বর। যখন ভাত খায় ভাতগুলো দলা করে মুখ গহ্বরে ঢুকিয়ে দেয়। যে কোনো খাবার দিলে ছোট ছোট করে ওই গোলাকার মুখ দিয়ে খায়। নখও নেই। মাথা থেকে পা পর্যন্ত কঙ্কালের উপর পোড়া চামড়ার একটা আবরণ, তার উপর একটা শাড়ি জড়ানো। এই রকম একটা অদ্ভুত চেহারার মানুষকে দেখে কে না ভয় পায়? তাই স্বাভাবিক আমিও ভয় পেতাম, এবং অনেক ডাকা সত্ত্বেও আমি তার কাছে যেতাম না। আর কথা বলতো অস্পষ্ট। যারা সবসময় তার কাছে থাকতো, দেখতো, তারাই তার কথা বুঝতো। আমি অতটা বুঝতাম না। ফ্যাঁসফেঁসে গলায় কথা বলতো, ওটা শুনে আরোই কাছে যেতাম না বলে আমার মাকে বলতো, তোর মেয়েকে একটু আমার কাছে নিয়ে আয়। মা বলতো, ও পিসিমা, আমার মেয়ে তোমাকে দেখে ভয় পায়, তাই তোমার কাছে যেতে চায় না। তাই বলে মা পোড়া দিদিমার হাত ধরে আমাকে তার কোলে বসানোর চেষ্টা করতো, কিন্তু কিছুতেই আমি বসতাম না। আমি আমার মায়ের কোলে বসতাম, আর পোড়া দিদিমা আমার কাছে বসে আমার সারা গায়ে মাথায় হাত বুলিয়ে দিত, আর চোখের কুঠুরি দিয়ে জল গড়িয়ে দুগাল বেয়ে টপ টপ করে মাটিতে পড়ত। মাঝে মাঝে কাপড় দিয়ে চোখের গর্ত দুটি মুছে নিত। বন্ধুরা, আজ আমি নিজের উপর খুব ঘৃণাবোধ করছি আর ভীষণ ভীষণ খারাপ লাগছে। কারণ যে মানুষটা আমাকে একটুখানি কোলে নেবার জন্য আর একটুখানি আদর করার জন্য কত ডাকতো, কত বলতো তার কাছে যাওয়ার জন্য, আমাকে একটু কাছে পেয়ে পোড়া দিদিমা হয়তো একটু শান্তি পেত, তার ভালো লাগতো। এই ভালো লাগা তো কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। এটা মনের শান্তি, মন থেকেই আসে। আর শুধু আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। পোড়া দিদিমা আজ আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার স্মৃতি আছে অগণিত। তার এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ না থাকা সত্ত্বেও সব কাজকর্ম করতে পারত। ডেকিতে ধান বানত, মাছ আনাজ কাটত, সে কাঁটাযুক্ত মাছ হলেও কেটে দিত। তাল গুলতো, পুলি পিঠে, চুষি পিঠে এগুলো বানিয়ে দিত। আমার দিদিমা সেগুলো ভাজতো, তেঁতুলও কাটতো।
আমার দিদিমা রোদে ধান শুকোতে দিয়ে পোড়া দিদিমাকে বলতো বারান্দায় বসতে, যেন কাক পাখিতে ধান না খায়। পোড়া দিদিমা কী করতো, বারান্দায় বসে লম্বা একটা ছড়ি নিয়ে 2-4 সেকেন্ড পর পর ধানের উপর আস্তে আস্তে বাড়ি মারতো, যাতে কাক পাখিতে ধান না খায়। বারান্দায় বসে যখন ভাত খেত, তখনও লম্বা ছড়িটা দিয়ে মাঝে মাঝে বাড়ি মারতো, যেন কাকে পাতের ভাত না খেয়ে যায়। পরে অবশ্য আমি একটু একটু কাছে যেতাম। পোড়া দিদিমা সবাইকে চুল বেঁধে দিত, খুব সুন্দর করে খোপা করত, বিনুনি করত, নিজের কাপড় চোপড় নিজেই ধুতো, পায়খানা বাথরুম সব কিছু নিজে একাই করত, স্নান করতে যেত পুকুরে, সব কিছু একা একাই করত। সম্বল ছিল শুধু একটা লাঠি। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, পাটের সুতো দিয়ে এত সুন্দর শিকে বুনতো, না দেখলে বিশ্বাসই হবে না যে, না দেখে শুধু হাতের আন্দাজে কিভাবে এই রকম বানাতে পারে। কাঁথা তো সেলাই করতো, তার উপর আবার নকশা কাঁথা আসনও সেলাই করতো। বাদাবন থেকে নল কেটে এনে দিত, সেই নলগুলো সব শুকোতো পোড়া দিদিমা, শুকিয়ে ঢেকিতে পাড়াতো। নল পাড়ানো ঢেকি আলাদা হয়, সেই ঢেকিতে নল পাড়ানোর পর নলগুলো নরম হয়, সেই নল দিয়ে তলই বুনতো, গোলা বুনতো, ডোল বুনতো, হোগলা পাতা দিয়ে পাটি বুনতো, বেতি দিয়ে মাদুর বুনতো, তাল পাতা দিয়ে চাটকল বুনতো, খেজুর পাতা দিয়ে পাটি বুনতো, ঝাঁটার শলা নারকেল গাছের পাতা দিয়ে বের করতো, বটি দিয়ে চেঁচে চেঁচে নিয়ে ঝাঁটার শলা তৈরি করে দিত, তারপরে আবার ঝাঁটাও বানাতো। নারকেল কুড়াতো এত সুন্দর, বাড়ি ঘর ঝাড় দিত, সব কাজ করতে পারতো, শুধু কোথাও যেতে পারতো না, কারণ মামা বাড়ির পাশেই ছিল খাল, আর সেই খালে ছিল বাঁশের সাঁকো, আমরা বলতাম বাঁশের চার। সেই চার পেরিয়েই হাট বাজার বা যে কোনো জায়গায় বা এ পাড়া ও পাড়া যেতে হতো। পোড়া দিদিমা তো চার পেরোতে পারতো না, সেই জন্য সে আর কোথাও যেতে পারতো না, বাড়ির মধ্যেই ঘোরাফেরা করতো। হঠাৎ কেউ এসে দেখলে ভয় পেত, চমকে যেত, ঠিক আমার মতো। বাড়ির সবাই পোড়া দিদিমাকে ভালোবাসতো, অবহেলা করতো না, খারাপ কথা বলতো না, সবাই তাকে আগলে রাখতো। এরকম একজন কারো বাড়িতে থাকে বা আশেপাশে অনেক সময় আমরা দেখতে পাই, তাদেরকে যেন আমরা কেউ অবহেলা না করি, তাকে যেন অপমান না করি, তার ইচ্ছা অনিচ্ছার যেন মর্যাদা দিই, তাকে যেন আমরা সবাই আগলে রাখি। আমি যে ভুলটা করেছি ছোটোবেলায় না বুঝে করেছি, তাই পোড়া দিদিমার কাছে আমি খুবই দুঃখিত। আমার এই গল্পের মধ্য দিয়ে পোড়া দিদিমাকে জানাতে চাই, তুমি যেখানেই থাকো ভালো থাকো। তখন আমি ছোট ছিলাম, বুঝতে পারিনি তোমার কষ্টটা, আজ আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো আর নেই। তবে পোড়া দিদা, আমি যতদিন বাঁচবো ততদিন তোমার দুহাত ভরা ভালোবাসা আর অগণিত স্মৃতি আমার সাথে থাকবে। তো বন্ধুরা, আমার এই পোড়া দিদিমার গল্পটি কেমন লাগলো তা জানাবেন, কিন্তু গল্পটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের একটি নতুন গল্প নিয়ে।